আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল স্বপ্নার আদালতে আত্মপক্ষ সমর্থন। সোহেল প্রথমে নির্দোষ বললেও পরে দোষ স্বীকার। রাজধানীতে হামে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগী আবারও বাড়ছে। মঙ্গলবার থেকে 24 ঘন্টায় হাম ও উপসর্গে 6 জনের মৃত্যু। 4 দশক পর ইতিহাস গড়ে আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ। ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন দেশের অভিনন্দন। নতুন উদ্ভাবন করা বাড়ি মিষ্টি আলু 12 এবং বাড়ি মিষ্টি আলু 17 আবাদে লাভবান কৃষক। টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পাড়ে বেলে মাটিতে ভালো ফলন। এবং অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা। শিল্পীদের সম্মান দেয়ায় চ্যানেল আই সবসময় অনন্য বললেন অভিনেত্রী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। আত্মপক্ষ সমর্থন করে আদালতে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে নিজের কিছুটা দোষ আছে বলেছে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা। আদালতে তিনি ডলার নামের একজনকে ধরে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আর নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন সোহেলের স্ত্রী আরেক আসামি স্বপ্না খাতুন। বৃহস্পতিবার যুক্তিতর্ক শুরুর আদেশ দিয়েছেন আদালত। পরাগ আজিমের রিপোর্ট। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামিকে বুধবার সকাল 11টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত 16 জন সাক্ষীর সাক্ষ্যের অংশবিশেষ আসামিদের পড়ে শোনান। ওই সময় ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এক পর্যায়ে মূল আসামি সোহেল রানা বলেন তিনি কিছুটা দোষী হলেও ডলার নামের আরেকজনকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা দরকার। আদালত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে যুক্তিতর্ক শুরুর আদেশ দেন আদালত। 1 নম্বর আসামি সোহেল রানাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার এখন বক্তব্য কি। তিনি প্রথমে বলেছেন আমি নির্দোষ, তারপরে বলেছেন যে আমি দোষী, মাপ চাই। একই সাথে উনি একটি শব্দের কথা বলেছেন, অর্থাৎ ডলার। তার যে কনফেশন ম্যাজিস্ট্রেট রেকর্ড করেছিলেন সেই রেকর্ডেড কনফেশনে এই ডলার শব্দটি নাই। তাহলে ডলার শব্দটি একটি মানুষের নাম না মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম, সেই বিষয়টা তদন্তে কোনো স্কোপ ছিল না। এটা আসামির এক ধরনের চতুরতার একটা চেষ্টা, যে চতুরতার মাধ্যমে ট্রায়ালকে বিলম্বিত করার এবং জনমনে এক ধরনের বিভ্রান্তি ছড়ার একটা অপচেষ্টা। আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী কাজ করতে রাজি না হওয়ায় বিধি মোতাবেক আইনজীবী নিয়োগ দেয় সরকার। আমাদের সিদ্ধান্তকে সম্মান দেখে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য রামিসার হত্যাকাণ্ডের যে আসামি তাদের পক্ষে মামলা লড়েন নাই, এখন পর্যন্ত লড়েন নাই। যেহেতু আসামিকে স্টেট ডিফেন্স দিতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আসামিকে আইনজীবী দিতে হয়, সরকার সেই আইনজীবী দিয়েছে। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন মূল আসামি যে ডলারের নাম বলছে সে বিষয়টি আদালত আমলে নেবেন কিনা তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এটা সাবজুডিস ম্যাটার। এই বিষয়ে আমি কিভাবে বলবো আদালত কি করবেন? এই বিষয়ে আদালত তার বক্তব্যের ভিতরে লিপিবদ্ধ করেছে, আদালত কি করবে আমি জানি না। পরে কড়া পুলিশ পাহারায় আসামিদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে হামে আক্রান্ত রোগী বাড়ছে। ছোটবেলায় টিকা নেয়ার পরও এবার অনেকে হামে আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার থেকে 24 ঘন্টায় হাম এবং উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 15 মার্চের পর থেকে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা 594 জনে দাঁড়িয়েছে। হামের টিকা সময় মতো দেওয়াসহ স্বাস্থ্য সচেতনতায় আরও বেশি প্রচার চালানোর দাবি জানিয়েছেন আক্রান্তদের স্বজনরা। রোকসানা আমিনের রিপোর্ট। ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালের সামনে হামে আক্রান্ত একমাত্র সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিলেন গৃহকর্মী নাসিমা। কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি করানোর সিদ্ধান্ত দিলেও নিরুপায় হয়ে ভর্তি না করিয়ে চলে যান তিনি। বলছিলেন কাজ থেকে ছুটি মিলবে না, তাই হাসপাতালে থাকার কেউ নেই। ছেলেটার হাম হয়েছে এই জন্য আসছি ভর্তি করাইতে। হারা ভর্তি চাইছিল, আমি ভর্তি করাই নাই যে আমার একটু সমস্যা এই কারণে। আমি কাজ করি মানুষের বাড়ি, বুঝলেন না। চিকিৎসার জন্য বরিশাল থেকে 6 মাস বয়সী একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার হাসপাতালে এসেছেন চাকরিজীবী এই বাবা। আগে দিলে হয়তো এরকম হয় না, যাতে অতিরিক্ত করে না ছড়ায়। যেমন আমার বাচ্চা অনেক অসুস্থ, আমি বরিশাল থেকে নিয়ে আইছি। তো টিকাটা যদি দ্রুত দেওয়া যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এটা আবেদন
যাতে দ্রুত দেওয়া হয়, তাহলে এই ভোগান্তিতে মানুষ পড়বে না। আশা করা যায় যে কিছুটা স্বস্তিতে থাকবে আর কি। কারণ এই টিকাটার জন্যই তো আমরা আজকে এই দুর্দশা। যদি আজকে বাচ্চারা টিকাটা দিতে পারতো তাহলে আজকে ক্ষতিটা হতো না। সরকার কাছে একটা আবেদন আছে, শিশুদের জন্য সরকার একটা টিকার ব্যবস্থা করুক। এবার হামে শুধু শিশুরা নয়, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। জ্বর আসলো, ঠান্ডা লাগলো, তারপরে মুখে আস্তে আস্তে এগুলো বের। তো আমরা তো ছোটোবেলায় টিকা নিছি, তারপরেও হয়েছে। সরকারকে বা কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে, কি কারণে হয় বা কি কারণে এগুলো প্রতিরোধ করা যায়, এগুলো প্রচারণা বেশি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে পুরোপুরি হামের জন্য নির্ধারণ করে দেয়া মহাখালী ডিএনসিসি হাসপাতালে রোগী বেড়ে চলেছে। ফরিদপুর থেকে আসছি, আর আমার বোনের ছেলে ভর্তি হয়েছে। আজকে 2 দিন ধরে হাম বাড়িয়েছে, নিয়েছি কালকা। আমরা ভাবছিলাম হয়তো ডায়রিয়া বা কলেরা হয়েছে, এই জন্য ঢাকা মহাখালী কলেরা হসপিটাল নিয়ে আসছিলাম, ওইখান থেকে ডিএনসিসিতে পাঠিয়েছে আমাদের। তো এখানে হামের বলা হয়েছে যে হাম হয়েছে, এই জন্য আমরা 30 তারিখে ভর্তি করছি। প্রথমে তো সবাই ভয় পাইছে, অনেক মানুষ বলতেছে এইগুলো নাকি ঠিক হয় না, মানে অতিরিক্ত সমস্যা হয়ে যায়। এখানে আসছি, বাচ্চা 2টা রেঞ্জ উঠছে হাম, এই জন্য আসে ভর্তি হয়েছি। আজকে 6-7 দিন থেকে, ঈদের দিন থেকে গাও গোসল নেই, কিছু নেই, আর কষ্ট করেও তারপরেও আমি আসি এখানে, বাচ্চাদেরকে দেখতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংক্রমণ কমাতে এবং যথাযথ চিকিৎসার জন্য ওয়ার্ডগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সাংবাদিক সহ দর্শনার্থীদের যাতায়াত সীমিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। 4 দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। দেশের কূটনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক গড়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি ভোট পেয়েছেন 99টি। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাংলাদেশে মার্কিন ও চীন দূতাবাস। To help carry out the work of the Office of the President more effectively. I will work with them to ensure adequate long-term funding for a robust internship program. My doors will be open and I reach out to you. I will set up an effective communication team which will remain in constant contact with you throughout my presidency. I once again thank you for the opportunity to address you. Thank you very much. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধি দল। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাতের সময় ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, মিৎসুই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা এবং অন্যরা। বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। দিঘিতে 22 বছর ধরে থাকা কুমিরটিকে ট্রাঙ্কুইলাইজার দিয়ে অজ্ঞান করে সেখান থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিশেষজ্ঞ দল। মাজারে আসা দেশি বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি মাজারের দিঘিতে 2টি প্রাণঘাতী ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসন। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কুমিরটিকে দ্রুত সরিয়ে নেয়ার দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের জরুরি সভায় কুমিরটি সুন্দরবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রক্রিয়া এল নিনো কয়েক সপ্তাহের মধ্যে শক্তিশালী রূপ নিয়ে হাজির হতে পারে। এ নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।
বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে এবারের এল নিনোর ফলে অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে খরা দেখা দিতে পারে এবং মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো তৈরির সম্ভাবনা প্রায় ৮০%। নভেম্বর নাগাদ এটি পূর্ণাঙ্গ রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল। উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে WMO। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে এল নিনো হল মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগর পৃষ্ঠের তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক উষ্ণায়ন, যা সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়। জুন থেকে আগস্টের পূর্বাভাসের ভিত্তিতে WMO জানিয়েছে বিশ্বের প্রায় সব প্রান্তেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে কিছু অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হচ্ছে। আঞ্চলিক জলবায়ু কেন্দ্রগুলোর পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ এশিয়ার গড় বৃষ্টিপাতের চেয়ে কম মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বনভূমিতে অগ্নিকাণ্ড এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। একটি সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে WMOর মহাসচিব সেলেস্তে সাউলো বলেছেন, যেসব জনগোষ্ঠী ইতোমধ্যে সংকটে রয়েছে তারা আরও বেশি সীমার বাইরে চলে যাবে। 2024 সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়তে ভূমিকা রেখেছিল এল নিনো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্ভাবন করা বাড়ি মিষ্টি আলু 12 এবং বাড়ি মিষ্টি আলু 17 আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝিনাই নদীর তীরবর্তী এলাকার পরিত্যক্ত বালি মাটিতে কৃষক মিষ্টি আলুর আবাদ করে ভালো ফলন পেয়েছেন। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। বাড়ি মিষ্টি আলু 12 ও বাড়ি 17 জাত দুটি মূলত উচ্চমাত্রার বিটা ক্যারোটিন সমৃদ্ধ হওয়ার কারণে অত্যন্ত জনপ্রিয়। গায়ের রং লালচে বা গোলাপি হলেও ভেতরের অংশ উজ্জ্বল কমলা রঙের। হেক্টর প্রতি গড় ফলন প্রায় 35 থেকে 40 টন। সাধারণত 140 থেকে 150 দিনের মধ্যে সংগ্রহ করা যায়। পুষ্টিগুণও ভালো, আমরা বাড়িতেও সিদ্ধ করে খাইছি। বেগুনি কালার আলু যেটা, সেটা অনেক পুষ্টিকর এবং বাচ্চারা অনেক পছন্দ করে। এই বছর কিছু আবাদ করছি, আগামীতে আল্লাহ করলে আর অনেক বাড়ি আবাদ করুম। এই আলু ফলন ভালো, তারপরে এটার মধ্যে পুষ্টিগুণ বেশি, অনেক পরিমাণ আয়রন আছে। বাড়ি 12 ও 17 জাত তার বিশেষ রঙের জন্য পরিচিত। এই আলু অন্য আলু থেকে প্রায় 3 গুণ ফলন বেশি। আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে সমস্ত ঘরে ঘরে আমরা মিষ্টি আলু পৌঁছে দেওয়ার জন্য। সেই আলোকে আমরা বাংলাদেশ কৃষি কন্দাল ফসল গবেষণা প্রকল্প আমরা কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে এই আলুর আবাদ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ। এর যে পুষ্টিগুণ বাড়ি মিষ্টি আলু 17, এটা অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ এবং ভিটামিনের আধার। এই 17-18টা আমরা এই এলাকায় ছড়িয়ে দিব। বাংলাদেশের জলবায়ু ও মাটি মিষ্টি আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের মির্জাপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় আগের তদন্ত কর্মকর্তাদের বর্তমান টাস্ক ফোর্স খুঁজে পাচ্ছে না। ঘটনার অনেক আলামত ও নথিপত্র তাদের হাতে আসেনি উল্লেখ করে তিনি বলেন, তবুও বিচারিক ধারাবাহিকতা বজায় রাখতে তদন্ত চলমান আছে। মামলার তদন্ত সম্পর্কে জানতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে তদন্তে অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক দম্পতি সাগর রুনির সন্তান মেঘ। মামলার বাদী রুনির ভাই নওশের আলম বলেছেন, তিনি তদন্তের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান। সাগর রুনি হত্যার দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় 8 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে 7 জন কারাগারে এবং 1 জন জামিন নিয়ে পলাতক রয়েছেন।
এছাড়া আদালতের অনুমতি নিয়ে ভবনের দারোয়ান হুমায়ুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। তদন্তের যে ওনাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন তাদের দীর্ঘ বিলম্ব ঘটেছে, বছরের পর বছর বিলম্ব ঘটেছে। এটা তো বাস্তবতা মানতে হবে। আপনি যদি আজকে 15 বছরের কোনো ঘটনা যদি আমাকেও তদন্ত করতে দেন, তার যদি কোনো একটা চেইন না থাকে ঘটনা প্রবাহের সঙ্গে, ডকুমেন্টারিলি এভিডেন্সিয়ালি, তা আমিও তো কোনো কিছু করতে পারবো না। বিশ্বকাপ ফুটবলের জন্য প্রিয় দলকে ঘিরে উন্মাদনায় মেতে উঠেছেন ফুটবল প্রেমীরা। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রত্যন্ত সাফুরা গ্রামে দেখা গেছে ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী আয়োজন। গ্রামের কিশোর ও তরুণরা তৈরি করেছেন প্রায় 400 ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা। গ্রামের প্রধান সড়কের পাশে টানানো হয়েছে সবুজ হলুদের সেই বিশাল পতাকা। সমর্থকদের প্রত্যাশা দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবারে অন্যান্য সংবাদ। অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে সম্মাননা দিল চ্যানেল আই। মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই স্টুডিওতে বর্ণিল আয়োজনে অপু বিশ্বাসের হাতে এই উপহার তুলে দেয় চ্যানেল আই কর্তৃপক্ষ। আকস্মিক এই আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী অপু বিশ্বাস। সুলতান হাইমুর রিপোর্ট। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সঙ্গীত আসর টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 20তম আসর, যেখানে বেহুলা লক্ষিন্দরের গল্পে নাচ পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছিলেন দেশসেরা অভিনেত্রী অপু বিশ্বাস। সেই নাচের মহড়ায় মজার ছলেই স্বর্ণের কলস নিয়ে নাচার কথা বলেছিলেন তিনি। তার সেই কথাকেই বাস্তবে পরিণত করল চ্যানেল আই। সন্ধ্যায় চ্যানেল আই স্টুডিওতে অপু বিশ্বাসের হাতে স্বর্ণের কলস তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর। যা পেয়ে মুহূর্তেই আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন অভিনেত্রী অপু বিশ্বাস। পরে বলছে যদি কলসটা স্বর্ণের হয় কেমন হবে। আমি স্বর্ণের কলস, আমি ভেবেছি যে আমরা তো এরকম শিল্পীরা অনেক কথাই শুনে থাকি, অনেক কিছুই তো আমাদেরকে জানো না। এমনকি সিনেমার ক্ষেত্রে আমাদের লন্ডন আমেরিকাতে শুটিং হচ্ছে, পরে দেখা যাচ্ছে গুলিস্তানেও হয়ে যাচ্ছে। এই রকম উপহার আমার লাইফে 20 বছরের ক্যারিয়ারে আমি কখনো এটা পাইনি। আমি এবার ক্লাস 5-এ থাকতে নাচ করেছিলাম, সেখানে একটা স্বর্ণপদক পেয়েছিলাম। গলায় যে গোল করে ঝোলানো হয়। নতুনপুরিতে একবার আমাদের কম্পিটিশনে আমি স্বর্ণপদক পেয়েছিলাম, 2বার। আজকে আরেকটি স্বর্ণপদক পেলাম, যেটা আমার মা থাকে বেশি খুশি হতেন। গুণী শিল্পী অপু বিশ্বাস বলেন, শিল্পীকে সম্মান দেওয়ার ক্ষেত্রে চ্যানেল আই সবসময় অনন্য ভূমিকা পালন করে। সত্যি শিল্পীরা কিন্তু একটু সম্মানই চায়, আর কিচ্ছু না। কারণ এই যে অক্লান্ত পরিশ্রম এবং তারা কাজ করে আসে পর্দায়, একটা সময় পর্দায় কাজটা থাকে না, কিন্তু সেই মানুষগুলো যখন আমাদের সামনে আসে, যারা ছোট থাকে বা যেসব চ্যানেলগুলো থাকে, একটু যদি সম্মানিত করে না, তখন মনে হচ্ছে প্রাপ্তিটা দ্বিগুণ হয়ে যায়। আয়োজনটি উপস্থাপনা করেন অভিনেত্রী কুসুম শিকদার। আগামী 5ই জুন চ্যানেল আইয়ের পর্দায় দুপুর 2:30 প্রচারিত হবে বিশেষ এই আয়োজন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ। বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার একই স্কুল এলাকায় ওই দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার হলদিয়া গ্রামের জাহিদুল হাওলাদার এবং বেতমোর গ্রামের জাফর হাওলাদার। স্থানীয়রা জানান, নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খুলতে শ্রমিকরা কাজ শুরু করার এক পর্যায়ে জাহিদুল হাওলাদার ট্যাঙ্কের ভেতরে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি চিৎকার শুরু করলে তাকে উদ্ধারের জন্য জাফর হাওলাদার নিচে নামেন। তিনিও বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। গ্রীষ্মের রসালো ফল লিচু বাজারে উঠে গেছে। লালচে হয়ে উঠেছে জামালপুরের লিচু বাগানগুলো। মুকুল আসার শুরুতে বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও বর্তমানে লিচুর ফলন ভালো। এবারের প্রকৃতি সংবাদ।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন টানা 3 মাসের জন্য বন্ধ ঘোষণায় জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবন নির্ভর হাজারো জেলে, মৌয়াল ও বনজীবীরা। তবে জীববৈচিত্র্য এবং জলজ প্রাণীর প্রজনন রক্ষায় এ সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলছে বন বিভাগ। শেষ করার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল স্বপ্নার আদালতে আত্মপক্ষ সমর্থন। সোহেল প্রথমে নির্দোষ বললেও পরে দোষ স্বীকার। রাজধানীতে হামে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগী আবারও বাড়ছে। মঙ্গলবার থেকে 24 ঘন্টায় হাম ও উপসর্গে 6 জনের মৃত্যু। 4 দশক পর ইতিহাস গড়ে আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ। ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন দেশের অভিনন্দন। নতুন উদ্ভাবন করা বাড়ি মিষ্টি আলু 12 এবং বাড়ি মিষ্টি আলু 17 আমাদের লাভবান কৃষক। টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পাড়ে বেলে মাটিতে ভালো ফলন। এবং অপবিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আই-এর সম্মাননা। শিল্পীদের সম্মান দেয়ায় চ্যানেল আই সবসময় অনন্য বললেন অভিনেত্রী। দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই-এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।